আজকে আমরা শুরু করব দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করে। আগের তিনটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে কোনো একটি ভগ্নাংশকে বর্গমূল করতে হয়। তো যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা ওই ভিডিওগুলি আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো ধরো আগের দিন আমরা পড়েছিলাম যে 12 একে যদি বর্গ করা হয় তাহলে আমরা কি লিখতে পারি, 12 স্কোয়ার মানে 12 গুণ 12, এবং সেটাকে গুণ করলে আমরা পাই 144। তো আজকে আমরা দেখব 12-র পরিবর্তে যদি 1.2 এর স্কোয়ার করা হয় তাহলে আমরা কত পাব। তো দেখো, ধরো এখানে দশমিক যদি না থাকে তাহলে আমরা কি পাচ্ছিলাম, 144। এখন এটার মানে কি 1.2 ইন্টু 1.2, তাহলে দেখো এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে এবং এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে। সুতরাং আমার এই দুটো গুণ করার পরে যে গুণফল পাবো সেখানে দশমিকের পরে মোট দুটি সংখ্যা থাকবে। যেহেতু এখানে একটি সংখ্যা আছে, এখানে একটি সংখ্যা আছে, সুতরাং এখানে দশমিকের পরে দুটি সংখ্যা থাকবে। তাহলে দশমিকটা আমার বসবে একের পরেই। তাহলে একের পরে যদি আমি দশমিক বসাই তাহলে দেখো দশমিকের পরে আমার দুটো সংখ্যা আছে, 4 and 4। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যার বর্গ করতে পারি। একই রকমভাবে যদি আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম সেইখান থেকে যদি আমরা দেখতে চাই, ধরো 25-এর বর্গমূল যদি আমরা দেখতে চাই তাহলে কি লিখব, 25-এর স্কোয়ার মানে 25 ইন্টু 25 গুণ করলে কত হবে, 625। এখন যদি 25-এর পরিবর্তে আমরা 2.5-এর হোল স্কোয়ার নিতে চাই তাহলে এটা কি হবে, 2.5 ইন্টু 2.5 ইজিক্যাল টু আমরা কত পাবো। আগের নিয়মে আমাদের দেখতে হবে, দেখো এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে, এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাহলে আমাদের উত্তর যেটা আমরা পাবো সেখানে দশমিকের পরে দুটি সংখ্যা থাকবে। তো দেখো এখানে যদি দশমিক না থাকতো তাহলে আমরা কি লিখতাম, শুধু 25 যেটা এখানে লিখেছি। তাহলে আমরা দেখলাম 25-এর বর্গ করলে কত হয়, 625। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 625। এখন দেখো যেহেতু এখানে দশমিকের পরে একটি সংখ্যা এবং এখানেও দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাহলে আমাদের যে বর্গটা পাবো সেখানে দশমিকের পরে দুটি সংখ্যা থাকবে। তো আমরা ওই জন্য এখানে 6.25 পাবো। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো যে কোনো একটি ভগ্নাংশকে, কোনো একটি দশমিক সংখ্যাকে যদি আমার বর্গ করতে বলে তাহলে দশমিক সংখ্যাটিতে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে বর্গ করার পরে দশমিকের পরে তার দ্বিগুণ সংখ্যক সংখ্যা থাকবে। যেমন দেখো এখানে দশমিকের পরে একটি মাত্র সংখ্যা আছে, কিন্তু এখানে দশমিকের পরে দুটি সংখ্যা আছে, একটি হচ্ছে 5 আর একটি হচ্ছে 2। একই রকমভাবে যদি আমার দশমিকের পরে তিনটি সংখ্যা থাকে, দশমিকের পরে ধরো তিনটি সংখ্যা আছে, তাহলে এখান থেকে যে আমি বর্গটা পাবো সেখানে দশমিকের পরে আমার 6টি সংখ্যা থাকবে। তো এইভাবে আমরা এই ছকটা পূরণ করতে পারি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে 0.6 ইন্টু 0.6 গুণ করলে কত হয়, 0.36। এখানে পূর্ণবর্গ দশমিক সংখ্যার দশমিকের পরে অঙ্কের সংখ্যা, এখানে পূর্ণবর্গ সংখ্যা কোনটা, এই দুটো গুণ করার পর যেটা আমরা পেলাম মানে 0.36। তাহলে 0.36 এই দশমিক সংখ্যাটিতে বা এই পূর্ণবর্গ দশমিক সংখ্যাটিতে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, দুটো সংখ্যা, ওই জন্য আমরা এখানে 2 বসিয়েছি। এবার এটা কি বলছে দেখো, পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলে অর্থাৎ বর্গমূল করার পরে দশমিক বিন্দুর পরে অঙ্কের সংখ্যা, তাহলে এই সংখ্যাটার বর্গমূল করলে কি পাবো, 0.6। কেন, যেহেতু দুটো 0.6 গুণ হয়ে আমরা 0.36 পেয়েছি, সুতরাং এর বর্গমূল করলে আমরা পাবো 0.6। এখন 0.6-এ দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, একটি মাত্র সংখ্যা, তাই এখানে লেখা হয়েছে 1। তো এইভাবে বাকি অঙ্কগুলো করতে হবে। তাহলে একই রকমভাবে দেখো 0.9 ইন্টু 0.9 এটা আমরা কত পাবো, 0.81।
যদি দশমিক না থাকতো তাহলে আমি কী পেতাম 9 ইন্টু 9 মানে 9 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 81। তো যেহেতু দশমিকের পরে এখানেও একটি সংখ্যা এখানেও একটি সংখ্যা আছে, তো ওই জন্য আমরা এখানে দশমিকের পরে দুটি সংখ্যা লিখেছি। ঠিক আছে, তো এখানে তাহলে আমার এই ঘরগুলো ফিল আপ করতে হবে। এখানে কি বলছে, পূর্ণবর্গ দশমিক সংখ্যার দশমিকের পরের অঙ্ক কত? পূর্ণবর্গ দশমিক সংখ্যা কোনটা? 0.81। তাহলে এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? 2। কিন্তু পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা কত হবে এই বক্সে? একটি সংখ্যা। যেহেতু 0.9 অর্থাৎ পয়েন্টের পরে একটি মাত্র সংখ্যা আছে যেটা 9, তো সেই জন্য আমরা এখানে 1 লিখেছি। একই রকমভাবে দেখো 3-এর দাগেরটা 0.16, 0.16 এই দুটো গুণ করলে কত হবে? দেখো 16 ইন্টু 16 করলে কত হয়? 16 ইন্টু 16 করলে আমরা পাবো 256। তাহলে এখানে কি হবে? এখানে দেখো পয়েন্টের পরে দুটো সংখ্যা, এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাহলে এখানে গুণ করার পরে যে পূর্ণবর্গ সংখ্যাটি পাবো সেখানে পয়েন্টের পরে চারটি সংখ্যা থাকবে, কিন্তু গুণ করে আমরা দেখলাম এখানে 3টি সংখ্যা রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? সামনে একটি 0 বসিয়ে তারপরে পয়েন্ট বসিয়ে আবার একটি 0 বসাতে হবে, তবে দেখো পয়েন্টের পরে 4টি সংখ্যা পাবো। কেন? 1টি 2টি 3টি 4টি। তাহলে এইভাবে যদি কোথাও দেখো যে যতগুলো সংখ্যা হওয়ার কথা ততগুলো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে একটা 0 বসিয়ে আমাদের সেই সংখ্যার কোটা পূরণ করতে হবে। তাহলে এখানে কত আমরা লিখব? 0.0256। তাহলে এটাই হচ্ছে পূর্ণবর্গ দশমিক। তো এখানে সেই অনুযায়ী দেখো এখানে পয়েন্টের পরে 4টি সংখ্যা রয়েছে এবং বর্গমূল করলে সেখানে আমরা কটা সংখ্যা পাবো? দুটো সংখ্যা। তাহলে এতক্ষণ তোমরা যা শিখলে সেই নিয়ম অনুযায়ী তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করবে, অর্থাৎ এখানে কি বসবে আর এখানে কি বসবে। এইবার আমরা এই অঙ্কটা দেখে নেব। 0.115 ইন্টু 0.115 এই দুটো গুণ করলে কত পাবো? তো দেখো এই গুণটা তোমরা বাড়িতে করবে, কিন্তু যদি গুণটা নাও করি তাহলেও আমি বলে দিতে পারি যে এই বক্সে কতগুলো সংখ্যা থাকবে। কি করে বলবো? দেখো এখানে পয়েন্টের পরে 3টে সংখ্যা আছে, এখানেও পয়েন্টের পরে 3টি সংখ্যা আছে। তাহলে এখানে যে সংখ্যাটি আসবে সেখানে অবশ্যই পয়েন্টের পরে 6টি সংখ্যা আসবে। কেন? এখানে আমরা দেখলাম যে দশমিক সংখ্যাটিতে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যাটিকে বর্গ করলে সেখানে তার দ্বিগুণ সংখ্যক সংখ্যা চলে আসে। তো এখানে ওই জন্য আমরা 6 বসাবো। আর এখানে কি বসাবো? যে পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলে কত সংখ্যা আছে? বর্গমূল হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ 0.115। তাহলে এখানে পয়েন্টের পরে কতগুলো সংখ্যা আছে? 3টি সংখ্যা, সুতরাং আমরা এখানে 3 বসাবো। তাহলে এইভাবে আমরা কোনো দশমিক সংখ্যায় দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে সেটা দেখে ওই দশমিক সংখ্যাটিকে যদি বর্গ করা হয় তাহলে সেই পূর্ণবর্গ সংখ্যায় কতগুলো দশমিকের পরে কতগুলো সংখ্যা হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। তো আমরা এখান থেকে কি পেলাম? আমরা পেলাম কোনো দশমিক সংখ্যায় যদি দশমিক বিন্দুর পরে বিজোড় সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেই দশমিক সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। আমরা দেখলাম যে দশমিকের পরে যদি আমার দুটো সংখ্যা থাকে তাহলে সেটাকে বর্গ করলে দশমিকের পরে 4টি সংখ্যা হয়ে যায়। বা যদি এখানে দশমিকের পরে 3টি সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে বর্গ করলে দশমিকের পরে 6টি সংখ্যা হয়ে যায়। তাহলে এখানে যে সংখ্যা থাকে তার দ্বিগুণ সংখ্যক এখানে হয়। কিন্তু খেয়াল করে দেখো এখানে যে সংখ্যাটা থাকে সেটা জোড় সংখ্যা, এখানেও যে থাকে সেটাও জোড়, যেমন 4 জোড় আবার 6ও জোড়। বা যদি আমার 0 পয়েন্টের পরে একটি ঘর থাকে তাহলে সেখানে আমার বর্গ করলে পয়েন্টের পরে 2টি ঘর পাবো, সেটাও জোড়। তো এইভাবে আমরা বলতে পারি যে কোনো একটি দশমিক সংখ্যায় দশমিকের পরে যদি পয়েন্টের পরে বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। এখন দেখো 0.81 এর বর্গমূল করার চেষ্টা করবে। 0.81, তো 0.81 এর বর্গমূল আমরা দুরকমভাবে করতে পারি। প্রথমত কি করে করতে পারি? প্রথমত ধরো 0.81 লিখলাম, আমার বের করতে হবে এর বর্গমূল। তাহলে
আমরা তো জেনে গেলাম যে কোনো একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যায় যদি দশমিকের পরে দুটি সংখ্যা থাকে তাহলে এখানে যে বর্গমূলটা পাবো সেখানে দশমিকের পরে একটি সংখ্যা থাকবে। তো আমরা ভাবছি এখানে দশমিক নেই, যদি দশমিক না থাকতো তাহলে কি সংখ্যা হলো 81। এখন 81কে বর্গমূল করলে কত হয়? আমরা আগে অঙ্ক করতে গিয়ে দেখেছিলাম যে 81কে বর্গমূল করলে আমরা পাই 9। আমরা জানি 9 9 81। 81কে আমরা লিখলে পাবো 9 স্কোয়ার, 9 স্কোয়ার থেকে আমরা পাবো 9। তাহলে আমরা এখানে কি বসাবো? যদি এবার পয়েন্ট চলে আসে আমরা তাহলে কি বসাবো? এখানে 0.9। তো এইভাবে যদি কোনো দশমিক সংখ্যা দেয় তাহলে দশমিকটাকে নেই এই ভেবে নিয়ে দশমিকের পরে যে সংখ্যাটি রয়েছে বা দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটি রয়েছে তার বর্গমূল নির্ণয় করতে হবে এবং পরে বর্গমূল যেটা আমরা পেলাম সেখানে দশমিকটা হিসেব করে বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে পেলাম 0.9। তো 0.9 সেটাই এখানে পেয়েছে। এবার দেখো এইটাকে আবার অন্য রকমভাবেও আমরা বর্গমূল করতে পারি, যেমন 0.81 এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, যদি এই দশমিকটাকে তুলে দিই তাহলে নিচে হবে কত? 100। এইবার দেখো 81 এর বর্গমূল কত? 81 মানে আমরা লিখতে পারি 9 স্কোয়ার, আর 100 মানে আমরা লিখতে পারি 10 স্কোয়ার। তাহলে এখান থেকে কত আমরা পেলাম? বর্গমূল করার পরে 9 ডিভাইডেড বাই 10। 9 ডিভাইডেড বাই 10 মানে কি? এই 10টা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমরা পাবো 0.9। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, আমরা এখানে পেয়েছিলাম। তাহলে এইভাবে এই দুটো নিয়মই দেখো আমাদের এখানে করে দেওয়া আছে, এখানেও একটা করা আছে এবং এখানেও একটা করা আছে। এই একই রকমভাবে 14 দাগের উদাহরণটাও তোমরা করতে পারো, 1.69 এর বর্গমূল, এবং 15 দাগের অঙ্কটাও তোমরা করতে পারো, যেখানে বলা হচ্ছে 0.1225 এর বর্গমূল করো। তো এটাও আমরা দুরকমভাবে বর্গমূল করতে পারি, একটা হচ্ছে ভাগ, এইভাবে ভাগের মতো করে, অথবা আমরা এইভাবে দশমিকের পরে কতগুলো সংখ্যা আসে সেটা হিসেব করে আমরা করতে পারি। এখন আমরা দেখব নিজে করি 11.3। নিজে করি 11.3তে যে অঙ্কগুলো দেয়া হয়েছে সেগুলো আমরা সলভ করব। যদিও এটা বলা হয়েছে নিজে করি, তো আমি দু একটা বলে দেবো, বাকিগুলো তোমরা চেষ্টা করবে করার। নিচের দশমিক সংখ্যার বর্গের মান নির্ণয় করি। বর্গের মান, যেমন এখানে যে সংখ্যাটি দেয়া আছে তার বর্গ নির্ণয় করতে বলেছে। ধরো 0.7 এর বর্গ যদি নির্ণয় করতে বলে, এর বর্গ নির্ণয় করতে বলে কি হবে? এর হোল স্কোয়ার। এর হোল স্কোয়ার মানে আমি কি লিখতে পারি? 0.7 ইন্টু 0.7। তাহলে এখানে পয়েন্টের পরে একটি সংখ্যা আছে, আবার এখানে পয়েন্টের পরে একটি সংখ্যা আছে। তাহলে এখানে যে আমরা সংখ্যাটি পাবো সেখানে পয়েন্টের পরে দুটি সংখ্যা থাকবে। তো এখানে দেখো যদি পয়েন্ট না থাকতো তাহলে আমরা কি পেতাম? 7 ইন্টু 7 সমান 49 পেতাম। তাহলে আমরা এখানে 49 বসিয়ে দিলাম, আর এখানে একটা 0 বসিয়ে আমরা দশমিক বসিয়ে দিলাম। তাহলে উত্তরটা কত হবে? 0.49। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিকের বর্গ নির্ণয় করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা আমরা একটু আগেই শিখেছি, যে কোনো দশমিক সংখ্যায় দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে যে পূর্ণবর্গটা সংখ্যাটি পাবো সেখানে দ্বিগুণ সংখ্যক সংখ্যা থাকবে। তো এখানে পয়েন্টের পরে একটি মাত্র সংখ্যা আছে, এখানে দেখো পয়েন্টের পরে দুখানা সংখ্যা আছে। তো এটা আমরা ওই জন্য বলতে পারি এটা জোড় সংখ্যাও বটে, আবার এটা হচ্ছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা। তো একই রকমভাবে 24 দাগেরটাও আমরা করতে পারি। কিভাবে করব? 0.25 এর হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারি? 0.25 ইন্টু 0.25 সমান আমি কি লিখতে পারি? দেখো যদি দশমিক না থাকতো 25 আর 25 গুণ করলে আমরা পেতাম 625। তাহলে এখানে দেখো 625 যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা, এখানেও পয়েন্টের পরে দুটো সংখ্যা। তাহলে যে পূর্ণবর্গ সংখ্যাটি পাবো এখানে পয়েন্টের পরে 4টি সংখ্যা থাকতে হবে, কিন্তু এখানে তো 4টি সংখ্যা নেই, 3টি সংখ্যা আছে। সুতরাং সামনে একটি শূন্য বসিয়ে তারপরে আমরা দশমিক বসাবো, তাহলে 4টি সংখ্যা হয়ে গেল। তাহলে এইভাবে
যেখানে একটি সংখ্যা কম রয়েছে সেখানে আমরা শূন্য বসিয়ে একটি সংখ্যা করে নিতে পারি। এরপরে 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে? 2-এর দাগের অঙ্কগুলো বলছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। দেখো, আমরা আগেই শিখলাম যে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি যে ক্ষেত্রে দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে। জোড় সংখ্যক বলতে 2, 4, 6, 8, 10, 12 এইভাবে। তো প্রথমেরটা দেখো, এখানে 22.5, এখানে একটি মাত্র সংখ্যা আছে, সুতরাং এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। পরেরটা কি আছে? 1.44, এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, সুতরাং এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পরেরটা দেখো কি আছে? 62.5, এখানেও পয়েন্টের পরে একটি সংখ্যা, সুতরাং এটাও পূর্ণবর্গ হবে না। আর 12.1, এখানেও পয়েন্টের পরে একটি সংখ্যা থাকায় এটাও পূর্ণবর্গ হবে না। এরপরে 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে? এরপরে 3-এর দাগের অঙ্কগুলো বলছে যে নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। বর্গমূলের মান, বর্গমূল এখানে পূর্ণবর্গ সংখ্যাগুলি দিয়ে দিয়েছে এবং সেখান থেকে বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে একটু আগে আমরা যা করলাম তার ঠিক উল্টোটা, অর্থাৎ এখানে প্রথমে দেখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যাটির দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, তাহলে সেই সংখ্যার অর্ধেক সংখ্যা থাকবে আমার বর্গমূলের সংখ্যায়। যেমন 4.41, এই সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পাবো? ধরো যদি দশমিক না থাকতো, তাহলে আমরা যদি দশমিক না থাকা অবস্থায় যদি বর্গমূল করতাম তাহলে কত পাবো? এখানে দুটো সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে 2 দুগুণে 4, 41 নিচে নেমে গেল। আর এখানে যেহেতু 2 ছিল তাহলে 2-এর ডবল সংখ্যা আমরা এখানে নেব 4, এবং 4-এর পাশে 1 বসালেই দেখো এখানে হয়ে যাচ্ছে 41, অর্থাৎ এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে 2-এর পাশেও আমরা 1 বসাবো, অর্থাৎ এর বর্গমূল হবে 21। এখন এই পূর্ণবর্গ সংখ্যায় দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে বর্গমূল হওয়ার পরে যে সংখ্যাটি আমরা পাবো সেখানে দশমিকের পরে একটি সংখ্যা থাকবে, অর্থাৎ আমরা এখানে শেষ থেকে দেখে নেব 1 যদি শেষ সংখ্যা হয় তাহলে পয়েন্টটা বসবে তার আগে, অর্থাৎ উত্তর হবে 2.1। তাহলে এইভাবেও আমরা যে কোনো বর্গমূল, যে কোনো দশমিক সংখ্যাকে আমরা বর্গমূল করতে পারি। তো তোমরা বাড়িতে চেষ্টা করো, যদি করতে পারো খুব ভালো, আশা করি করতে পারবে যদি সব নিয়মগুলো বা সব আগের ভিডিওগুলো দেখে থাকো। আর যদি না পারো তাহলে আমাকে বললে আমি আবার করে দেব।